বিপ্লব বড়ুয়া, আপনাকে প্রথম যে প্রশ্ন, আপনি পুরো জুলাই আগস্টের ওই উত্তাল সময়টা জুড়েই গণভবনে ছিলেন আমরা যতটুকু জানি, এবং আপনি শেখ হাসিনার সঙ্গে একদম 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার সময় পর্যন্ত ছিলেন। 5ই আগস্ট কোন পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন? মানে আপনাদের মানসিক প্রস্তুতি ছিল আগে থেকে যে সরকার পতন হবে? বুঝতে পারেন নাই আপনারা মার্চ টু ঢাকা কর্মসূচির দিনেও যে সেদিনই শেষ দিন? দেখেন, আমি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। আমাদের রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত হতো ধানমন্ডির যে আমাদের মাননীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে। এর বাইরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে জুলাইয়ের শেষ দিকে এবং আগস্টের গত বছরের যে 5 তারিখ পর্যন্ত সেখানেও আমি ছিলাম। 5 আগস্ট মূলত সেখানে এরকম একটি পরিস্থিতি হতে পারে এটি নিয়ে আমাদের দলের মধ্যে কোনো প্রস্তুতি কিংবা কোনো ধরনের এনাফ ইনফরমেশন তাদের মানে কারো কাছে ছিল না। আমি যদি এভাবে বলি যে এই ছাত্রদের যে আন্দোলন, তথাকথিত যে কোটা সংস্কারের যে আন্দোলন, এটি দ্রুততম সময়ের মধ্যে একটি মোমেন্টামে যাবে এবং তারা এটিকে ক্রমান্বয়ে একটি সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করবে। এই আন্দোলনের শুরুর দিকে এই ধরনের কোনো তথ্য, কোনো ধরনের আভাস স্পষ্টভাবে আমাদের কাছে ছিল না। এবং আপনি জানেন যে এই সমস্যাটি 2018 সালে যখন প্রথমবার শুরু হয়, তখন কিন্তু শুরুতেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ওই সময় আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদেরকে দিয়ে তাদের সাথে এক ধরনের পলিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে তাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেটি আলাপ আলোচনার মাধ্যমে সেটি মীমাংসা করা হয়। এবারের যে আন্দোলন এবং এই আন্দোলনের যে নেপথ্যের যে ষড়যন্ত্রের কাহিনী যখন ক্রমেই এখন প্রকাশিত হচ্ছে, আমরা জানতে পেরেছি যে এই আন্দোলন তারা 2018 সালের পর থেকে প্রস্তুতি নিয়েছিল কিভাবে এই ছাত্রদের যে কোটা সংস্কারের আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করবে। এই ধরনের অতীতের তাদের আন্দোলনের সকল ভুলভ্রান্তি থেকে তারা এবারের যে আন্দোলনকে সফল করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল। এখানে যে কথাটি আমি বলতে চাই, 5 তারিখ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন ছিল এবং তার আগের দিন 4 আগস্ট প্রায় রাত 1:30টা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সরকারের সকল বাহিনী প্রধান সেখানে উপস্থিত ছিলেন, আমাদের দলের সিনিয়র নেতারাও ছিলেন। এবং শেষ দিকে যে এখানে রক্তপাত হচ্ছিল, এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুব ব্যথিত করেছিল এবং খুব বিচলিত করেছিল। তিনি 3-4 তারিখ থেকে বলছিলেন যে এরকম পরিস্থিতি হলে তিনি এই দায়িত্ব তিনি কন্টিনিউ করতে চান না। এবং 4 তারিখ তেমন একটি পরিস্থিতিতে সকল বাহিনী প্রধানরা মধ্যরাত পর্যন্ত গণভবনে ছিলেন এবং তারা সকল গোয়েন্দা সংস্থার প্রধান এবং বাহিনী প্রধান, সামরিক এবং অন্যান্য যে সিভিল প্রশাসনের যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা রয়েছেন তারাও ছিলেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন যে 5 তারিখ থেকে পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হবে এবং তারা সব ধরনের জনগণের নিরাপত্তা, ছাত্রদের নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সব কিছু আইন অনুযায়ী তারা করবেন। আমরা মূলত আমাদের সিনিয়র নেতারা সহ প্রায় রাত 1:40-এর দিকে এক ধরনের আমরা স্বস্তি নিয়ে আমরা এক ধরনের মানে নির্ভর হয়ে আমরা যার যার বাসায় চলে যাই। আমি গণভবন কমপ্লেক্সের একটি বাসায় ছিলাম যেটি একেবারে গণভবনের সাথে লাগোয়া, এবং অনেক রাত হয়ে যাওয়াতে আমার পার্টির একজন কলিগও আমার সাথে আমার বাসায় ছিলেন। সকালে ঘুম থেকে উঠে আমি বিভিন্ন জায়গায় টেলিফোন করে
আমি খবর নেওয়ার চেষ্টা করছিলাম। 5 তারিখ কিন্তু শেখ কামালের যে জন্মদিন, সেটি জানেন যে ঢাকার আবাহনী ক্রীড়াচক্রের মাঠে শেখ কামালের যে একটি বিশাল প্রতিকৃতি রয়েছে, সেখানে আমরা বরাবর এই জন্মদিনে তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি। 4 তারিখ আমাদেরকে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হলো, যেহেতু সরকারের সকল বাহিনী তারা ঢাকা শহরে পরিস্থিতি মোকাবেলার জন্য শক্তি বৃদ্ধি করবেন এবং যেহেতু তারা কারফিউ খুব কড়াকড়িভাবে বলবৎ করবেন, তারা বলছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে সকল ধরনের কর্মসূচি তারা পরিহার করেন। এবং তারা এও বলছিলেন যেহেতু সরকারি দলের নেতাকর্মীদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে যে তারা সরকারের প্রশাসনকে সহযোগিতা করা। তার প্রেক্ষিতে আমরা 5 তারিখের শেখ কামালের জন্মদিনের যে নিয়মিত যে কর্মসূচি হয় সবগুলো আমরা বাতিল করে দিই এবং নেতাকর্মীদেরকে আমরা বলি যে কারফিউকে তারা যাতে মান্য করে যার যার বাসায় যাতে তারা অবস্থান গ্রহণ করে। এবং 5 তারিখ আমি দপ্তর সম্পাদক হিসাবে আমি দলের নেতাকর্মীদের কাছে জানার চেষ্টা করছিলাম ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পয়েন্টে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গোলযোগ হচ্ছিল, যেমন যাত্রাবাড়ি, উত্তরা, এবং আমাদের পরিচিত যারা সরকারের পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম এবং তারা বলছিলেন যে পরিস্থিতি সব শান্ত আছে এবং কোনো সমস্যা নেই। তা আমি প্রায় 10টা সাড়ে 10টার দিকে আমি গণভবনে আমি খবর নিয়ে জানতে পারি যে সেনাপ্রধান তিনি গণভবনে এসেছেন এবং আমি গণভবনে গিয়ে দেখি যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তিনি ফিরে গিয়েছেন। এবং তখনও পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে ধরনের খবর আসছিল যে পরিস্থিতি স্বাভাবিক, তখন একটু পরে জানা গেল যে টেলিভিশন স্ক্রলে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং কেন ভাষণ দিবেন এটি নিয়ে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর যারা সিনিয়র যারা কার্যালয়ের কর্মকর্তারা ছিলেন তাদের কাছ থেকে ওভাবে কোনো মানে সঠিক যে মানে কি বার্তা আসতে পারে এটি নিয়ে আমরা ওই সময় ধারণা করতে পারি। কখনো আপনারা জানেন না যে ঢাকার অভিমুখে লাখ লাখ লোক আসছে এবং আপনারা জানেন না যে সেনাপ্রধান শেখ হাসিনাকে বলে গেছেন যে তাকে দেশ ছাড়তে হবে এবং শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। 5 তারিখ আপনার সঙ্গে শেখ হাসিনার কোনো সাক্ষাৎ হয় না? আমি গণভবন গিয়ে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার ছোট বোন সহ তিনি সেখানে ছিলেন এবং আমার মনে হয় যেভাবে বিষয়টি গণমাধ্যমে এসেছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বলা হয়েছে, বিষয়টি মনে হয় ওভাবে আমার জানা মতে যতটুকু আমি জেনেছি এবং দেখেছি এটি সত্য নয়। 11টার দিকে আমরা জানতে পারি যে ঢাকার উত্তরা থেকে যে একটি উচ্ছৃঙ্খল জনতার একটি যে মব কিংবা মিছিল বলেন তারা এগিয়ে আসছিল এবং বিনা বাধায় তারা ঢাকা এয়ারপোর্ট এবং রেডিসন ব্লু যে হোটেল সংলগ্ন রাস্তা অতিক্রম করে আসছিল। সেটি গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যারা ছিলেন তাদেরকে বিচলিত করে এবং মাননীয় প্রধানমন্ত্রী তখন আমি যতটুকু জানতে পেরেছিলাম যে সেনাপ্রধান আসার পূর্বে তিনি বঙ্গভবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেনাপ্রধানের সাথে দীর্ঘ 1 ঘন্টার বৈঠকের কারণে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়ার যে সেটি ডিলে হয় এবং এই সময় জাতির উদ্দেশ্যে একটি ওনার বক্তব্য রেকর্ড করার জন্য সেখানে মিডিয়া টিমও উপস্থিত ছিল। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা বলছিলেন যে গণভবনের দিকে বিভিন্ন প্রান্ত থেকে যে উচ্ছৃঙ্খল জনতা আসছে এবং বিনা বাধায় এগিয়ে আসছে, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে গণভবন থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিতে হবে। এই ধরনের একটা আলোচনা আমি শুনছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ছোট বোনকে নিয়ে তিনি অজু করে তিনি গণভবনে অবস্থান করবেন এই ধরনের একটি দৃঢ় তিনি সংকল্প নিয়েছিলেন। তিনি গণভবনে থেকেই এবং পরিস্থিতি যা হয় সেটি মোকাবেলার জন্য
তিনি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তিনি কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী গণভবন স্বেচ্ছায় তিনি ছেড়ে যেতে চাননি এবং শেষ দিকে মানে প্রধানমন্ত্রীকে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা অনেকটা বিনয় করে বারবার অনুরোধ করে তাকে রাজি করেন। এর মধ্যে গণভবনে উপস্থিত যত সিভিলিয়ান ছিল, আমাদের মতো যারা সিভিল যারা মানুষ সেখানে কাজ করতেন, সামরিক বাহিনীর সদস্যরা ছাড়া তাদেরকে আলাদা করে রাখা হয় এবং এক পর্যায়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছোট বোন জাতির পিতার কনিষ্ঠ কন্যা তাদেরকে গণভবন থেকে পূর্ণ নিরাপত্তা দিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। যখন আমরা জানতে পারলাম যে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল যে বঙ্গবন্ধুর দুই কন্যাকে গণভবন থেকে নিয়ে গিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে কোনো নিরাপদ জায়গায় রাখা হবে এবং আমরা সেই গাড়িবহর অনুসরণ করে যখন আমরা পুরাতন যে নির্বাচন কমিশনের যে অফিস ছিল শেরেবাংলা নগরে, সেখানে আসার পরে সেখানে আমরা জানতে পারি এবং দেখা যায় যে সেই মব যে উশৃঙ্খল জনতার একটি অংশ খুব কাছাকাছি চলে আসছে। এই অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বঙ্গকন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে সেখান থেকে নিয়ে নিরাপদে হেলিকপ্টারে এয়ারপোর্টে নিয়ে যান এবং তখনও আমাদের কাছে যতটুকু তথ্য ছিল যে বঙ্গবন্ধু শেখ হাসিনা কোনো অবস্থাতেই তিনি বাংলাদেশ ছেড়ে যেতে চাননি। তিনি বারবার তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে বলেছিলেন যে প্রয়োজনে তিনি জাতির পিতার যে জন্মভূমি টুঙ্গিপাড়ায় তিনি ফিরে যাবেন এবং সেখানে অবস্থান গ্রহণ করবেন। এবং আমরা যারা মানে প্রধানমন্ত্রী, ব্যাপারটা আপনার কথা শুনে মনে হচ্ছে পুরো ব্যাপারটা তার মানে কি এক রকমের সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ঘটেছে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ৩ তারিখেই তো আমাদের সবার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজে, বার্তায়, সিগন্যালে চলে এলো যে সেনা দরবারে কি ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর দরবারে সেনা প্রধানকে সেনা কর্মকর্তারা বলে দিলেন যে তারা সরকারের নির্দেশনা মেনে আর আন্দোলনকারীদের দমন করবেন না এবং সেনাবাহিনীর বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আলাদা করে প্রেস কনফারেন্স করছিলেন, ফেসবুক লাইভ করছিলেন। মানে তারপর সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভরসায় ৪ তারিখে আপনারা বৈঠক শেষ করে নিশ্চিন্তে ঘুমাতে গেলেন কি করে, সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে আপনি নিজেই বলেছেন 2018-তে আপনারা রাজনৈতিকভাবে এঙ্গেজ করে আন্দোলনকারীদের সঙ্গে আন্দোলনটাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে বা একটা শান্তিপূর্ণ সমাধানের পথে যেতে পেরেছিলেন। এ দফায় কেন শেখ হাসিনা এমন সিদ্ধান্ত নিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সর্বোচ্চ বল প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করে আন্দোলন নিয়ন্ত্রণ করবেন আর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকবে? আওয়ামী লীগের রাজনীতি দেখলাম না, কিন্তু ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা দেখলাম রাজপথে। সেটা কিভাবে ঘটতে পারলো? ৩ তারিখের যে আপনি ঢাকা ক্যান্টনমেন্টের যে দরবারের যে বৈঠকের সিদ্ধান্ত, সেখানেও তো আমি উপস্থিত ছিলাম না এবং এই নিয়ে যে সুনির্দিষ্ট কোনো তথ্য আমার নেই। আমি বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ছিলাম। তবে ৪ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন সকাল 11টায় এবং সকল বাহিনী প্রধান এবং নিরাপত্তার সাথে, রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে যারা জড়িত সকলেই সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানেও আমি যতটুকু জানতে পেরেছি সংশ্লিষ্ট যারা এই মিটিংয়ে যারা ছিলেন সরকারের কর্তা ব্যক্তি, মন্ত্রী, কয়েকজনের কাছ থেকে আমি জানতে পেরেছি যে তারা সেদিন নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে মানে প্রধানমন্ত্রীকে তারা নিশ্চয়তা দিয়েছিলেন যে বাংলাদেশের একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার, সাংবিধানিক সরকারকে রক্ষার জন্য তারা আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করবেন। এই ধরনের একটি নিশ্চয়তা তারা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন। সেখানে যেহেতু আপনার সকল বাহিনী প্রধানের উপস্থিতিতে এই ধরনের একটি নিশ্চয়তা দেয়া হয়, তখন সেটাকে আমরা সত্যি হিসাবে ধরে নিয়েছি। আর বাংলাদেশ আওয়ামী লীগের আপনার যে রাজনৈতিক শক্তি ছিল ঢাকা শহরে, আমরা ঠিক 6 মাস আগে, 8 মাস আগে
সরকার বিরোধী আন্দোলন, বিএনপির যে নির্বাচন ভণ্ডুল করার যে আন্দোলন, সে আন্দোলন পরিপূর্ণভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে। রাজনৈতিক শক্তি নিয়ে, পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনে কোনো অবস্থাতেই এখানে অংশগ্রহণ করে নাই। অনেকে বলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ছাত্রদের হত্যা করেছে কিংবা আন্দোলনকারীদেরকে আক্রমণ করেছে। আমি বিষয়টি আজকে স্পষ্ট করতে চাই। 1 আগস্ট শোক দিবসের আপনার প্রথম দিন হিসাবে আমাদের একটি প্রস্তুতি ছিল, ঢাকা, রাজধানী ঢাকার আওয়ামী লীগ নেতাকর্মী সহ ঢাকার আশেপাশের সকল জেলা থেকে আমরা নেতাকর্মীদের এনে রাজধানী ঢাকায় বড় ধরনের একটি শোডাউন করব এবং একটি শোক র্যালি করব সোহরাওয়ার্দী উদ্যান থেকে জাতির পিতার ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত। তার জন্য প্রশাসনিক অনুমতি গ্রহণ করা হয় এবং আমরা সকল ধরনের প্রস্তুতি শেষ করার পরে আমি যতটুকু জানতে পেরেছি, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে কনভিন্স করা হয় যে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি রাজধানী ঢাকা শহরের রাস্তায় নামে তাহলে সংঘাত, সংঘর্ষ আরও বেড়ে যাবে, আরও অধিক প্রাণহানি হতে পারে। এবং এই প্রাণহানির বিষয়ে বঙ্গবন্ধু শেখ হাসিনা বরাবরই খুব বিচলিত ছিলেন এবং তিনি কোনো অবস্থাতেই এই ধরনের রক্তপাত বেড়ে যাক কিংবা অধিক মানুষের প্রাণহানি হোক, এটা তিনি কোনো অবস্থাতেই চান নাই। আমরা 1 তারিখের সেই শোক র্যালি আমাদেরকে স্থগিত করতে হয় বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশে। সেটি 2 তারিখ হওয়ার কথা ছিল, 2 তারিখ একই ধরনের অনুরোধের কারণে সেটা স্থগিত করতে হয়। 3 তারিখ হওয়ার কথা ছিল, সেটি আমাদের আর করা হয়নি। আমি আওয়ামী লীগের যে আপনি যে কথাটি বলছিলেন যে এই আন্দোলনের শুরু থেকেই যেহেতু এটি আদালতের একটি আলোচনার বিষয় ছিল, আদালতের একটি রায়ের বিষয় ছিল, বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ধরনের একটি সাব জুডিস ম্যাটারে, যেটি আদালতের বিচারাধীন বিষয়ে, তিনি কোনো অবস্থাতে ওনার নির্বাহী ক্ষমতা কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওভাবে কোনো একটা ডায়লগ এঙ্গেজ করার জন্য এই বিষয়টি তিনি ওভাবে দেখেন নাই। তিনি যেটি মনে করেছিলেন, যেহেতু এটি উচ্চ আদালতের বিচারাধীন বিষয় এবং আমাদের স্বাধীন বিচার বিভাগ সিদ্ধান্ত নিবে, এবং তারই প্রেক্ষিতে তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু স্পষ্ট করেছিলেন যে নির্বাহী বিভাগের কিন্তু একটি তার ক্ষমতা রয়েছে, তিনি বিষয়টি দেখবেন, তিনি আশ্বস্ত করেছিলেন। আপনি দেখবেন যে আন্দোলনটা এখানে খুব কম চেনা ছাত্রদেরকে সামনে রেখে এই আন্দোলনের দ্বিতীয় তৃতীয় সারিতে যারা ছিল তারা হচ্ছে আপনার দক্ষিণপন্থী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এবং এই আন্দোলনকে মাঝামাঝি পর্যায়ে একটি সেকুলার একটি আপনার রূপ দেওয়া হয়, একটি ইনক্লুসিভ আন্দোলনের রূপ দেওয়া হয়, এবং তার জন্য আপনার বামপন্থী বিভিন্ন সাংস্কৃতিক যে ব্যক্তিত্ব যারা রয়েছে, মুখচেনা যারা শিল্পী, অভিনয় শিল্পী যাদের রয়েছে, তাদেরকে সামনে নিয়ে আসা হয়। এবং আন্দোলনে যে সমস্ত স্লোগান ব্যবহার করা হয়েছে সেখানে ক্ষুদ্র একটি বামপন্থীদের ব্যবহার করে যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেয়, জাতির পিতার বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেয়, এই ধরনের যেভাবে তারা স্লোগান, সাংস্কৃতিক কর্মকাণ্ড, যে সমস্ত সঙ্গীত বাজানো হয়েছে, সেটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সাথে খুবই আপনার সম্পর্কযুক্ত। এ কারণে এই আন্দোলনের যে আপনার যে যারা পরিচালনা করেছে তারা এতটাই কুশলী ছিলেন যে এটা আমাদের আওয়ামী লীগের পরিবারের অনেক নেতাকর্মীদের যারা ছেলে মেয়ে কিংবা পুত্রবধূ কিংবা নিকট আত্মীয়, তারাও কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। তো তেমন একটি পরিস্থিতিতে যখন আপনার আমাদের সরকারের 3 জন মন্ত্রী এই আলোচনার শুরু করেন এই ছাত্র নেতাদের সাথে, এবং আপনি পরবর্তীতে জেনেছেন যে তারা এমন একটি দাবি নিয়ে গিয়েছিল যে 9 দফা, যেটি কোনো অবস্থাতেই ওই সময়ে সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এবং 21 তারিখে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি মীমাংসিত হলেও এরপর তো কোটা নিয়ে যে 2018 সালে যে প্রজ্ঞাপন ছিল সেটা সেখানে বহাল ছিল। 5ই জুলাই যখন হাইকোর্ট ডিভিশনে রায় আসে তখনও কিন্তু
তখনও কিন্তু আপনার এই প্রজ্ঞাপন পরিবর্তন করা হয়নি। তার মানে 18 সালের যে প্রজ্ঞাপন সেটি বলবৎ ছিল, এবং সর্বোচ্চ আদালতের রায় প্রকাশিত হওয়ার পর 21শে জুলাই তাদের দাবি অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালত যে রায় প্রদান করে সেটি মেনে নেওয়া হয়, সেখানে সবকিছু সেখানে অ্যাকোমোডেট করা হয়। তার মানে 21 তারিখের পর কোনো অবস্থাতেই কোটা নিয়ে আর কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে তো অনেক প্রাণহানি ঘটে গেছে। মানে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে, মানে আমরা ভিডিও দেখেছি, ছবি দেখেছি, নৃশংসতা, আবু সাইদ মারা গেছে 16ই জুলাই। আন্দোলন যে মানে আপনাদের মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এবং এই বিক্ষোভ মানে রক্তের দাগ লেগে যাওয়ার পর আপনারা যে ক্ষমতায় থাকতে পারবেন না, সেটা তার মানে আওয়ামী লীগ তার এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় বুঝতে পারছিল না। সেটা আমার বারবার প্রশ্ন জাগে। আর আমার বারবার প্রশ্ন জাগে যে তার মানে শেখ হাসিনার সিদ্ধান্তেই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই আন্দোলনকারীদের সঙ্গে বা তরুণ নেতাদের সঙ্গে আলোচনা না করে মন্ত্রীদের মাধ্যমে আলোচনা বা ডিবি হারুনের মাধ্যমে আলোচনার চেষ্টা করছিল। এটাই আওয়ামী লীগের কৌশল হয়ে উঠল না। যেহেতু এই ইস্যুটি একটি প্রশাসনিক বিষয় ছিল এবং তার সাথে যে সম্পৃক্ত যে সমস্ত মন্ত্রণালয় রয়েছে, যেমন আইন মন্ত্রণালয় যেহেতু বিচারাধীন একটি বিষয় ছিল, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী, তাদেরকে তো দায়িত্ব দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং এটি আপনার আমি 2018 সালের যে আন্দোলনটি তার একটি প্রেক্ষিত ছিল। 2018 সালে সেখানে আদালতের কোনো বিষয় ছিল না, সেখানে আন্দোলনকারীরা ঢাকা শহরের রাস্তায় অবস্থান গ্রহণ করেছিল। যেহেতু ওই সময়ের যোগাযোগ মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের, দলের সাধারণ সম্পাদক, তিনি নিজেই তাদেরকে ডেকে নিয়ে কথা বলেছিলেন এবং পরবর্তীতে জাতীয় সংসদে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নিয়েছিলেন। এবার যে বিষয়টি হয়েছে যে এখানে আওয়ামী লীগের একটি ব্যর্থতা রয়েছে যে দলগত হিসাবে, রাজনৈতিক দল হিসাবে এই আন্দোলনের যে আপনার গ্র্যাভিটি এবং যে ষড়যন্ত্র, এটা এত সূক্ষ্মভাবে মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছিল। আমরা এটি যে একটি সরকার উৎখাতের আন্দোলন, এটি যে এর পেছনে যে আন্তর্জাতিক শক্তি রয়েছে, এর পেছনে যে সাম্রাজ্যবাদী শক্তি রয়েছে এবং তার পেছনে যে 29 মিলিয়ন ডলারের যে পুঁজি বিনিয়োগ করা হয়েছে, এবং এখানে যে ইসলামপন্থীরা দ্বিতীয় তৃতীয় সারিতে থেকে সকল ধরনের কৌশল ঠিক করে দিচ্ছে, এবং এখানে বামপন্থীদের যে সম্পৃক্ততা, শিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের যে সম্পৃক্ততা, এবং সোশ্যাল মিডিয়া ইন্টারনেট অ্যাক্টিভিজমের যে, এই প্রসঙ্গে আমি বলতে চাই, পরবর্তীতে আমি ঢাকা শহরে জেনেছি 5 আগস্টের পরে আইআরআই থেকে, যে রিপাবলিকান ইনস্টিটিউট থেকে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ল্যাপটপ সহ বিশেষ ধরনের সফটওয়্যার দেওয়া হয় এই আন্দোলনের শুরুর দিকেই, যাতে করে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের অঞ্চল ভিত্তিক, ঢাকা শহরের এলাকা ভিত্তিক তারা যাতে ম্যাপিং করতে পারে। এবং তার আন্দোলনের এক পর্যায়ে আমি সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সকলের বাড়িঘরের ঠিকানা ছবি সহ ফেসবুকে চলে আসে। এই ধরনের একটা মেটিকুলাসলি ডিজাইন করা আন্দোলন যে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত হবে, এই বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যথেষ্ট তথ্য ছিল না। এই ব্যর্থতা আমাকে স্বীকার করতে হবে, এবং আমরা মনে করেছি এটি একটি প্রশাসনিক বিষয়, সেটি প্রশাসনিকভাবে সেটি শুরু থেকেই এটাকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছিল, এবং আমরা সেটিকে আমরা ধরে নিয়েছিলাম যে এটি কোনো না কোনোভাবে এই বিষয়টি মীমাংসিত হবে। আপনি সাবেক প্রধানমন্ত্রীর দফতরেও মানে তার বিশেষ সহকারী হিসেবে তার সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং আওয়ামী লীগেও আপনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সে কারণেই এই প্রশ্নটা করা যে মানে আপনাদের এই ব্যাখ্যাগুলো নানা রকম, আজকে আসলে আপনাকে ধন্যবাদ যে আপনার কাছ থেকে একটা বিস্তারিত ব্যাখ্যা পেলাম, কিন্তু নানা সূত্রে যখন শুনি তখন মনে হয় যে সবাই মিলে আপনাদেরকে বোকা বানালো। মানে আপনাদের আন্দোলনকারী তরুণরা যেভাবে, কারণ আন্দোলন তো সকলেই বিজয়ের জন্য করে, কাজেই এবং সরকার পতনের আন্দোলন, আওয়ামী লীগ তো বলতে পারবে না যে কোনো অন্যায় আন্দোলন, কারণ আওয়ামী লীগ এই আন্দোলন বহুবার করেছে। তো
সরকার পতনের আন্দোলন তারা মেটিকুলাসলি ডিজাইন করুক বা যে কোনো ভাবে ডিজাইন করুক, তাদের কৌশল একদিকে সফল হলো, অন্যদিকে সেনাবাহিনী আপনাদেরকে যে কথা দিল সে কথা রাখলো না। আপনাদেরকে এমনকি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্তা ব্যক্তিরা বসে 4 তারিখেও যে ধারণা আপনাদের সরকার প্রধানকে দিলেন বা তৎকালীন সরকার প্রধানকে দিলেন, সেটাও আসলে সত্যিকার ধারণা নয়। অন্যদিকে ব্যাপক রক্তপাত হতে থাকলো। কিন্তু আওয়ামী লীগ সরকার তো ব্যাপক গোয়েন্দা নির্ভর সরকার ছিল। মানে আওয়ামী লীগ সরকার সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর ব্যাপক প্রাযুক্তিক উন্নতি করেছে, সেই সংস্থাগুলো কাজ করছিল এবং তাদের নানা রকম ব্যাপক সমালোচনা আছে। মানে গুম খুন থেকে এমন কোনো সমালোচনা নেই যে তাদের বিরুদ্ধে নাই। তো আপনাদের গোয়েন্দারা কি করছিল? দেখেন, আমি সরকারের গোয়েন্দা বিভাগের যে কাজের যে আপনার রিপোর্টিং এর বিষয় এবং তারা কি রিপোর্ট করেছেন, কি কাজ করেছেন, এটি আমি বলার মতো আমার যথেষ্ট কোনো তথ্য নেই। এই বিষয়ে আমি যতটুকু বলতে পারি যে আমি মনে করি যে সরকারি গোয়েন্দা বিভাগে যারা ছিলেন, তারা যাদেরকে রিপোর্ট করেছেন এই বিষয়ে তারাই ভালো বলতে পারবেন। তবে এটি আমাদের একটি দুর্ভাগ্য এবং আমরা অত্যন্ত আক্ষেপ করি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি ঢাকা শহরে এবং ঢাকার পার্শ্ববর্তী জেলায় যে বিপুল শক্তি, এটি সুকৌশলে, আমি বলবো যে এটিও একটি মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে সেখান থেকে আওয়ামী লীগকে সরিয়ে রাখা হয়। এই আন্দোলন যে রাজনৈতিকভাবে মোকাবেলা করার যে শক্তি আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগ কোনো প্রকার শক্তি সেখানে ব্যবহার করতে পারে না, কোনো প্রকার রাজনৈতিক শক্তি সেখানে ব্যবহার করতে পারে নাই। এবং এই কারণেই আমি মনে করি যে আপনি একটি বিষয় আমি আপনার সাথে আমি মানে একমত যে এই আন্দোলনে সরকারের প্রশাসনের কোনো কোনো জায়গা থেকে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে সেখানে হয়তোবা অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। তবে আরেকটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে প্রাণহানি ঘটনা ঘটেছে, এই প্রাণহানির দায় কিন্তু সরকারের নয়। এই আন্দোলনকে বেগবান করার জন্য তারা বেছে বেছে ঢাকা শহরের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে এই গুপ্ত ঘাতকদের দিয়ে, স্নাইপার রাইফেল দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং যে আপনার আমি রংপুরে খবর নিয়েছি, রংপুরে যে আবু সাইদের যে অত্যন্ত যে মর্মান্তিক যে মৃত্যুর যে বিষয়টি, এটিও কিন্তু সেখানে যে ইসলামিক ছাত্র শিবিরের যে যারা সেখানে ছিল, তারা এটি অত্যন্ত প্ল্যান করে বিষয়টি তারা সেখানে করেছে। এমন একটা আইকনিক একটি মৃত্যু তারা দেখিয়েছে, যাতে করে এই বিষয়টি স্পার্ক করে সারা বাংলাদেশে এবং বাংলাদেশের দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সাথে যে ক্ষোভের সৃষ্টি হয়। একইভাবে তারা রাজধানী ঢাকায় আপনি দেখবেন সেখানে পাবলিক ইউনিভার্সিটির, এটি কিন্তু বঙ্গবন্ধু শেখ হাসিনাকে এটিকে ধন্যবাদ দিতে হবে, কারণ তিনি শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে, তাদের জীবনের নিরাপত্তার বিষয়ে তিনি অত্যন্ত সিরিয়াস ছিলেন। আপনি দেখবেন যে অডিওটি আজকে আপনার যে বিভিন্ন জায়গায় এসেছে, সেটি যদি সম্পূর্ণভাবে যদি শোনা যায়, সেখানে 3টি বিষয় রয়েছে। এটি অবশ্যই এখনো নিরপেক্ষ কোনো সোর্স থেকে এটি ভেরিফাইড করা হয় না। আমি যদি এটাকে সত্যি সব যদি ধরে নিই, সেখানে বঙ্গবন্ধু শেখ হাসিনা কিন্তু ছাত্রদের নিরাপত্তার বিষয়টি বারবার বলছেন। এবং তিনি যে 17 তারিখ যে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন 17 জুলাই, সেখানেও কিন্তু তিনি বলেছেন যে অভিভাবকদের, শিক্ষকদের, যে আপনারা আপনাদের ছাত্রদের নিরাপত্তার বিষয়টি ভেবে দেখবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কোনো অবস্থাতেই তিনি বারবার ফোন করেছেন সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে, যে ছাত্ররা যাতে কোনোভাবেই এই সহিংস এই ঘটনায় তারা যাতে তাদের প্রাণহানি যাতে না ঘটে এবং তারা যাতে কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়ে তিনি অত্যন্ত কিন্তু আপনার সিরিয়াস ছিলেন। এই বিষয়টি আমি আপনাকে বলতে পারি। কিন্তু আমরা তো অডিও রেকর্ডিং এর যেসব অংশ বেরিয়ে এসেছে এবং সংবাদ মাধ্যমগুলো সেগুলো ভেরিফাই করেছে, যেগুলো তাঁরই গলা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই গলা, সেখানে তিনি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলেছেন। ছাত্রদের নিরাপত্তার কথা ভেবে এতদিন বলেন নাই বলেছেন, কিন্তু প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলছেন। 18 জুলাইয়ের এই অডিও রেকর্ডগুলো
প্রধানত যেগুলো বেরিয়ে এসেছে। তো 18ই জুলাইয়ের পর থেকে এই সিদ্ধান্ত তিনি নিলেন কেন? কারণ তার মধ্যেই তো অনেক প্রাণহানি হয়ে গেছে এবং 15ই জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছে। তো এরপরেও শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকা যাবে সেটা ভাবছিলেন কেন? দেখেন, এখানে যে প্রাণহানি হচ্ছে বিভিন্ন জায়গায়, যে তথ্য আমরা পেয়েছি শেষ দিকে এসে, মানে 17-18 তারিখ দিকে, তখনই আমরা জানতে পেরেছি যে এটি গোয়েন্দা সংস্থা থেকে বলা হচ্ছিল যে অনেক জায়গায় আপনার যেখানে পুলিশ সেখানে ছিল না আশেপাশে, সেখানে অনেক লোকের ভিড়ের মাঝখানে, সেখানে যেমন মুগ্ধের হত্যাকাণ্ড, এই ধরনের অনেক হত্যাকাণ্ড ঘটেছে, যে সেখানে টার্গেট করে আশেপাশের কোনো একটি গোপন আস্তানা থেকে সেখানে ছাত্রদের হত্যা করা হচ্ছিল। এখানে আপনি যে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী যখন জানতে পারলেন যে এখানে একটি বিশেষ সশস্ত্র গ্রুপ বিভিন্ন জায়গায় ঢুকে ছাত্রদের হত্যা করছে এবং সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই, যেমন বাংলাদেশ টেলিভিশন কিন্তু সেটি দখল করে নিয়ে প্রায় সারাদিন সেখানে তারা আগুন দিয়ে সেখানে তারা দখল করেছিল, এবং আপনি জানেন সেটি সেখানে রেস্কিউ করার জন্য টেলিভিশনের কর্মকর্তাদের সেখানে বিজিবিকে হেলিকপ্টার নিয়ে যেতে হয়েছে। এমনকি আপনার সরকারের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, যে আমাদের মেট্রো রেল থেকে শুরু করে ডাটা সেন্টার, সেখানে আগুন দিয়ে তারা জ্বালিয়ে দেয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকে, পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। উত্তরাতে আমাদের নেতাদের, যে গাজীপুরের মেয়র, তার পিএসকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এই সমস্ত জঙ্গিদেরকে শায়েস্তা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অনেক জায়গায় সেখানে তারা তাদের আইন অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করেছে। তা বঙ্গবন্ধু শেখ হাসিনা কোনো অবস্থাতেই তিনি ক্ষমতা ব্যবহার করে, অস্ত্র ব্যবহার করে তিনি ক্ষমতায় থাকতে চান নাই, এবং এই ধরনের মৃত্যুর সংবাদ বারবার আমি দেখেছি মানে প্রধানমন্ত্রীকে বিচলিত করেছে। বিশেষ করে তিনি আগস্টের প্রথম দিক থেকেই তিনি বলছিলেন যে আমাদের নেতাকর্মীদের, আমাদের সিনিয়র নেতাদের উপস্থিতিতে তিনি ক্ষমতায় থাকতে চান না, এত প্রাণহানি হচ্ছে, এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বলছিলেন যে এরকম হলে তিনি ক্ষমতা ছেড়ে দিতে চান। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের পক্ষ থেকে বারবার তাকে আশ্বস্ত করা হচ্ছিল তারা পরিস্থিতির তার উন্নতি ঘটাবেন এবং তারা যতটুকু পারেন যে কম রক্তপাতে তারা এই আন্দোলনটি তারা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হবেন। তারা এই ধরনের একটি প্রতিশ্রুতি বারবার তারা মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়ার চেষ্টা করছিল। দলের তরফে আপনারা কি শুনছিলেন, মানে তৃণমূলের নেতাকর্মীদের কাছ থেকে? আমি যতটুকু কথা বলেছি 5ই আগস্টের পর, আমাকে অনেক নেতাকর্মী বলেছেন যে তারা বলছিলেন যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে না, এই আন্দোলন মানে নিয়ন্ত্রণে রাখা যাবে না। আপনারা কি শুনছিলেন? এই যে দলের নেতাকর্মীরা, মানে আপনারা বলছেন কোনো গোয়েন্দা তথ্য ছিল না, মানে রাজনৈতিক দল হিসেবে দীর্ঘ অভিজ্ঞ দলটি নিজেরা কি আঁচ করতে পারছিল যে মানে রাজপথ হাতছাড়া হয়ে যাচ্ছে এবং আসলে আন্দোলন তাদের পতনের কারণ হবে? আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী একটি পেশাদার বাহিনী। সেখানে যখন কারফিউ বলবৎ করা হয়, সেখানে যখন বিজিবি ডেপ্লয় করা হয় এবং শেষ দিকে যখন ঢাকায় এই আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য ঢাকার বিভিন্ন জেলা থেকে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়, সেখানে আমাদের দলের নেতাকর্মীদের একটি ধারণা ছিল যে এত করে রাজধানী ঢাকায় সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী যে আন্দোলন সেটি নিয়ন্ত্রণে আসবে, এবং বারবার যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নিবৃত্ত করা হচ্ছিল, বিশেষ করে শেষ দিকে গণভবনের চারপাশে আমাদের নেতাকর্মীদের একটি অবস্থান নেওয়ার কথা ছিল যে তারা গণভবন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য রাজধানী ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলা নগর, ফার্মগেট এরিয়ার আপনার তেজগাঁর যে নেতাকর্মীরা তারা গণভবনের আশেপাশে তারা অবস্থান গ্রহণ করবেন। 4 তারিখের রাতের আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের অনেকটা বিশেষ অনুরোধের কারণেই আমরা গভীর রাতে আমাদের স্থানীয় এমপি, জনপ্রতিনিধি, নেতাদেরকে আমরা
বলি যে কাল থেকে কারফিউ খুব কড়াকড়িভাবে ইম্পোজ করা হবে এবং তারা যাতে যার যার বাসায় অবস্থান গ্রহণ করে, এবং আমাদের দলীয় কার্যালয় থেকে আমাদের এই ধরনের বার্তা দেওয়া হয়েছিল। মানে আপনি আমাকে 5ই আগস্টের ঘটনা যেভাবে বর্ণনা করলেন, আমি আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে আসলে সেটাই শুনেছি। আপনি গণভবনের লাগোয়া বাড়িতে ছিলেন, গণভবন কমপ্লেক্সের ভেতরে 10:30টার সময় উঠে জানতে পেরেছেন যে গণভবন থেকে সেনাপ্রধান ঘুরে গেছেন এবং কি জানি কি হয়ে যাচ্ছে, এবং সকাল 10:30টা পর্যন্ত জানতে পারেননি যে ঢাকা অভিমুখে এত মানুষের ঢল নামতে যাচ্ছে। সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা এমন অপ্রস্তুতি ছিলেন। এই অপ্রস্তুত রাখার দায়িত্ব আওয়ামী লীগের নেতারা নিচ্ছেন কিনা, মানে আপনাদের মতো নেতৃবৃন্দ গ্রহণ করছেন কিনা? কারণ এর ফলশ্রুতিতে তো তাদেরকে আসলে 5ই আগস্টে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের জানমালের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তারা কেউ নিরাপদ জায়গায় সরে যেতে পারেননি। না, এখানে আপনার 5 তারিখের যে বিষয়টি, 5 তারিখে আমাদের তো একটি সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি হওয়ার কথা, এবং তার জন্য আমাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছিল। 4 তারিখ রাতে যখন আমাদেরকে বলা হলো এই ধরনের সকল কর্মসূচি পরিহার করতে এবং দলের নেতাকর্মীদেরকে যার যার আপনার বাসায় অবস্থান করতে, যাতে করে আইনশৃঙ্খলা বাহিনী তারা বিনা বাধায় তারা যাতে কড়াকড়িভাবে কারফিউ ইম্পোজ করতে পারেন, এই কারণেই আমাদের দলের নেতাকর্মীরা যার যার বাসায় ছিল। এবং আমরা সকালে, আমি বিষয়টি সকালে আপনার 5 তারিখ সকালে আমি যতটুকু তথ্য আমি জানার চেষ্টা করেছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে, সকাল 10টা 10:30 নাগাদ রাজধানী ঢাকা শহরের কোথাও কোনো পয়েন্টে কোনো জমায়েত কোথাও ছিল না, এবং 11টার পূর্বে আমরা জানতে পারি যে উত্তরায় আপনার 500 লোকের একটি মিছিল আসছে, সেটি বিনা বাধে এগিয়ে যাচ্ছে, এবং সেটি যখন ক্রমেই মহাখালীর দিকে এগিয়ে আসছে সেটি 2-3 হাজারে পরিণত হয়েছে, এবং সেখানে যথেষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন, সেখানে পুলিশ ছিল, বিজিবি ছিল, সেনাবাহিনীর সদস্যরা ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে আমার পরিচিত একজন সেনা অফিসারকে যখন আমি জানার চেষ্টা করি, তারা আমাকে বলেছিলেন যে যে মিছিলটি এয়ারপোর্ট থেকে আসছে সেটি মহাখালী থেকে তেজগাঁও হয়ে সেটি প্রেস ক্লাবের দিকে চলে যাবে। এই ধরনের তথ্য যখন একজন দায়িত্বশীল সেনা কর্মকর্তা আমাকে দিয়েছেন, এবং আমি নিজে এটি যখন পুলিশের সাথে কথা বলেছি, তারাও যখন বলেছেন যে হ্যাঁ এই ধরনের ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যাতে করে তারা এটি মহাখালী বাইপাস করে তারা যাতে চলে যেতে পারে প্রেস ক্লাবের দিকে, তখন আমরা সেটাকে সত্য হিসেবে ধরে নিয়েছি। আর আমাদের দলীয় নেতাকর্মীরা বাসায় ছিলেন, এবং এটি একটি মেটিকুলাসলি ডিজাইন করা একটি আপনার ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র এরকম যে আপনি দেখবেন যে এটার মনসুন রেভলিউশন বলা হয়েছে। এই ধরনের আরব স্প্রিংয়ের সময় পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের রিজিম চেঞ্জ করা হয়েছে, সেখানে আপনার যে সরকারি প্যালেস, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে সেখানে বিক্ষোভকারীদের উঠিয়ে দেওয়া হয়, তারা সেখানে পতাকা উড়ান, এই ধরনের ছবি, এরিয়াল ভিউ নিয়ে ছবি ভিডিও প্রচার করা হয়। এবং বাংলাদেশেও কিন্তু এই সাম্রাজ্যবাদী গোষ্ঠী এবং এই আন্দোলন যারা ডিজাইন করেছে তারা এভাবে করেছে। আপনি দেখবেন যে বঙ্গভবন কিন্তু অক্ষত ছিল, মহামান্য রাষ্ট্রপতির যে বাসভবন অক্ষত ছিল, এবং সচিবালয় অক্ষত ছিল, এবং গণভবনের যে আপনার চারপাশে যে নিরাপত্তার যে আপনার বেষ্টনী ছিল এটি যথেষ্ট ছিল গণভবনকে রক্ষা করার মতো। জাতীয় সংসদের আশেপাশে যে নিরাপত্তা বেষ্টনী ছিল সেটি যথেষ্ট ছিল। জাতীয় সংসদ লুইকানের ডিজাইন করা এমন একটা স্থাপনা, সেখানে ছাদে যাওয়া যায়, এটা ওখানে যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন তারাও জানতেন না। জাতীয় সংসদের ভবন কিন্তু অক্ষত ছিল, কিন্তু সেখানে এই ষড়যন্ত্রকারীরা মানুষকে
আপনার গাইড করে নিয়ে যাওয়া হয়েছে তারা যাতে ওই ভবনের ছাদে চলে যেতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেখানে এমনভাবে মানুষ ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা যাতে সহজেই ওই ভবনের ছাদে যেতে পারেন, সেভাবে তাদেরকে গাইড করা হয়েছে। তার মানে হচ্ছে এই ধরনের আপনার রিজিম চেঞ্জের যখন ষড়যন্ত্র করে, সেখানে এই টেকটিক পৃথিবীর অনেক দেশে করা হয়েছে। আপনার ইরাকে করা হয়েছে, জানেন, সিরিয়ায় করা হয়েছে, শ্রীলঙ্কায় করা হয়েছে, অনেক জায়গায় এই ধরনের করা হয়েছে। এবং এই ছবি আন্তর্জাতিক মিডিয়াতে দেওয়ার জন্য, ড্রোন দিয়ে ছবি তোলার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। সেখানে কিন্তু বঙ্গভবন অক্ষত ছিল, সচিবালয় অক্ষত ছিল। তার মানে ষড়যন্ত্রকারীরা যে সমস্ত ভবনকে লক্ষ্য করে এই ধরনের একটি আপনার উশৃঙ্খল জনতাকে তারা লেলিয়ে দিয়েছিল বলবো, এবং তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করেছিল, তারা যে সমস্ত ভবনকে তারা টার্গেট করেছিল সেটি আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। এবং সরাসরি প্রশ্ন, বিপ্লব বড়ুয়া, সরাসরি প্রশ্ন, আপনাদের পতন ঘটালো কে? গণ অভ্যুত্থান নাকি সামরিক কূ? শেষ পর্যন্ত মানে 5ই আগস্ট যে ঘটনাটি ঘটলো, কোনটি আপনাদের পতন ঘটালো, নাকি দুটোই? আমি বলবো যে এটি তো এই অবৈধ সরকারের যে সংস্কার কমিশন, তারা তো তথাকথিত একটি জুলাই ঘোষণা, জুলাই চার্টার তারা প্রণয়ন করছে। তারা কিন্তু সেখানে লিখেছে হচ্ছে গণ অভ্যুত্থান, তারা কিন্তু সেটিকে বিপ্লব হিসাবে গ্রহণ করেনি। আমি বলবো যে 5 আগস্টে যে ঘটনা সংঘটিত হয়েছে সেটি হচ্ছে একটি জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর একটি গণতান্ত্রিক সাংবিধানিক সরকারের উপর আক্রমণ। আমরা সে আক্রমণে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ আমরা হারিয়েছি, এ কথাটা আমি বলবো। এবং সেই ষড়যন্ত্রের সাথে সেখানে যদি সরকারের কোনো বিশেষ সংস্থা বাহিনী যদি কম্প্রোমাইজ হয়, এটি একটি তদন্তের দাবি রাখে। আমি যতটুকু জানি, দেখেছি, সেটি আমার সম্পূর্ণ জানা নয়, সম্পূর্ণ দেখা নয়। আমি অতটুকু বলতে পারি যে কোনো না কোনো সময় একটি স্বাধীন তদন্ত কমিশন হবে, এবং তদন্ত কমিশনের মধ্য দিয়ে এই 5 আগস্টে একটি নির্বাচিত সাংবিধানিক সরকারকে উৎখাতের জন্য যে জঙ্গি হামলা ষড়যন্ত্র করে যে মাসব্যাপী যে আপনার মেটিকুলাসলি ডিজাইন করা যে হামলা করা হয়েছে, তার সম্পূর্ণ চিত্র কোনো না কোনো সময় বাঙালি জাতি জানতে পারবে। মানে 2024-এ এই নির্বাচিত সরকার হয়ে ওঠাটাই তো আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক, অনেকে বলছে। মানে যে এই যে আপনারা একতরফা নির্বাচন করতে থাকলেন, মানে 2014-তে, 2018-তে, এরপর 2024-এও সেই নির্বাচনেও কেউ এলো না, আপনারা একটা আমিডামি নির্বাচন করলেন, সেটাই আপনাদের কফিনের শেষ পেরেক ঠুকলো কিনা? মানে ব্যাপক জন অসন্তোষ তৈরি হয়েছিল কিনা আপনাদের বিরুদ্ধে, সেটাও তো স্বীকার করতে হবে। দেখেন, আমরা তো প্রতিটি নির্বাচন তো উন্মুক্ত ছিল। আমরা 2018, 2024 কিংবা 2014 এটি নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ ছিল, এবং সেখানে তো নির্বাচনে অংশগ্রহণ করতে কাউকে তো বাধা প্রদান করা হয় নাই। এটি আমাদের দুর্ভাগ্য। আমি বলবো যে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য সকলের অংশগ্রহণে, সকল দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা করতে পারি, এটা আমাদের দুর্ভাগ্য। এবং তার জন্য আমাদের কোনো আন্তরিকতার কোনো অভাব ছিল না। সেখানে বাংলাদেশের রাজনীতির আপনার যে মেরুকরণ এমন একটি শত্রুতার পর্যায়ে চলে গিয়েছিল, বিশেষ করে বঙ্গবন্ধুকে হত্যার পর 21 আগস্ট গ্রেনেড হামলার পরে এমন একটি জায়গায় গিয়েছিল। এবং আমি মনে করি যে এই আপনার গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা আমরা শক্তিশালী করতে পারি নাই, কারণ সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা একটি শত্রুতার পর্যায়ে চলে যাওয়ার কারণেই কিন্তু আমরা মনে করি যে এটি আমরা কার্যকর অর্থে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারিনি। তার দায় শুধু আওয়ামী লীগের নয়, তার দায় শুধু শেখ হাসিনার নয়। আমি মনে করি আজকে যে অবৈধ সরকার যে সশস্ত্র হামলা চালিয়ে অনেক মানুষকে হত্যা করে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, আপনি দেখবেন যে তারা জুলাই থেকে আপনার আগস্টের 5 তারিখ পর্যন্ত
যে সমস্ত ঘটনা ঘটেছে, যার জন্য আমাদেরকে দায়ী করা হচ্ছে, সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হচ্ছে, 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত ওই সময়ের হত্যা, ওই সময়ের নিপীড়ন নির্যাতনের চেয়ে কয়েক শত গুণ হত্যা, নিপীড়ন নির্যাতন এই সময় হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের 600-র অধিক নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 4 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক রাজনৈতিক কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রায় 6000 আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা দেশের মধ্যে থেকেও তারা বাড়িঘর থেকে তারা বাইরে নির্বাসিত অবস্থা রয়েছেন। অনেকে নিরাপত্তার জন্য দেশ ছেড়ে বাইরে এসে নিরাপদ আশ্রয় নিয়েছেন। এবং আমি মনে করি যে আজকে যে এই সরকার, অবৈধ সরকার যে আপনার অবৈধভাবে ক্ষমতা দখল করে যে একটি অগণতান্ত্রিক এবং একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জাতিকে জিম্মি করেছে, আজকে আমি মনে করি বাংলাদেশের মানুষ কোনো না কোনো সময় এই অবৈধ সরকারের বিরুদ্ধে তারা ফুঁসে উঠবে এবং বাংলাদেশের জনগণ কোনো না কোনো সময় এই জুলাই ষড়যন্ত্রের যে স্বরূপ তারা উন্মোচন করবে এবং বাংলাদেশের মানুষ যে প্রতারিত হয়েছে তথাকথিত ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের নামে, এটি একটি জঙ্গিবাদী, একটি দক্ষিণপন্থীদের একটি সশস্ত্র আন্দোলন ছিল এবং সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করেছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝতে পেরেছে এবং কোনো না কোনো সময় তার সঠিক অনুসন্ধানের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ ষড়যন্ত্রের চিত্র আমরা জানতে পারবো। এই যে দক্ষিণপন্থী বলছেন বারবার, কদিন আগে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরও খুব উদ্বিগ্ন। প্রথম আলো আসলে একরকম প্রশ্ন করে তার কাছ থেকে জানতে চাইলো যে তিনি উদ্বিগ্ন কিনা। তো মানে নিশ্চয়ই জামায়াত শিবিরকে বলছেন। তো জামায়াত শিবিরের রাজনীতিকে তো আপনারা কম দমন করেন নাই 15-17 বছরে। মানে সর্বতোভাবে মামলা মোকদ্দমা থেকে শুরু করে রাজনৈতিকভাবে দমন সব করেছেন, কিন্তু তার মানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবেও আপনারা বুঝতে পারেন নাই যে সারা বাংলাদেশে তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছে আরো বেশি গত 17 বছরে এবং তাদের জনশক্তি, জনসমর্থন অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এটা তার মানে এই আপনারা রাজনৈতিকভাবে একেবারেই বুঝতে পারেন নাই। দেখেন, বঙ্গবন্ধু শেখ হাসিনা এই জঙ্গি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে নিয়ন্ত্রণে রেখেছিলেন বলেই দীর্ঘ 15 বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বাংলাদেশে একটি আপনার অর্থনৈতিক ভিতের উপর দাঁড়িয়েছিল, একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর উপর দাঁড়িয়েছিল এবং মানুষ সুশাসন পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার 3 বছর 7 মাসের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আপনি দেখেন, একটি সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই স্বাধীনতার মহানায়ককে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ধরনের একটি রাষ্ট্রে এসে বঙ্গবন্ধুর খুনি সাম্প্রদায়িক গোষ্ঠী জামাত শিবির পরাজিত, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং লড়াই সংগ্রামে তিনি সফল হয়েছেন বলেই এই স্বাধীন বাংলাদেশে আপনার মুক্তিযুদ্ধের চেতনার যতটুকু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে সেটি বঙ্গবন্ধু শেখ হাসিনা করেছে বঙ্গবন্ধুর অবর্তমানে। এবং বঙ্গবন্ধু শেখ হাসিনা এই দানবকে বোতলবন্দি করেছিলেন বলেই 15 বছর আমরা নিরাপদে বাংলাদেশে ছিলাম। এবং আমরা তো মনে করি যে বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশের জনগণের পক্ষে যদি নিরঙ্কুশ সমর্থন পেতেন এবং বাংলাদেশের জনগণ যদি আপনার সাধারণ ছাত্রদের একটি প্রতারণার আন্দোলনে অংশগ্রহণ না করে বঙ্গবন্ধু শেখ হাসিনার সাথে থাকতেন, তাহলে তো আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। বাংলাদেশের যা কিছু উন্নয়ন অগ্রগতি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আজকে তো সেখান থেকে বাংলাদেশ অনেক দূর পিছিয়ে গিয়েছে, অনেক দূর পিছিয়ে গিয়েছে।
তার দায়িত্ব বাংলাদেশের জনগণকে নিতে হবে। এখন যে এক দলকে আরেক দলকে বোতলবন্দি করতে হবে, মানে এক দল পরাজিত হবে, আরেক দল আসলে চেষ্টা করতে থাকতে হবে, মানে এটা এই যুদ্ধের বাংলাদেশে কোনো শেষ নাই। মানে আপনার রাজনৈতিক তত্ত্বটা যদি আমি পরিষ্কার বুঝে থাকি, এবং আমার ধারণা আমি পরিষ্কার বুঝেছি যে কারণে 1971 বনাম 2024, তাই তো? তো তাহলে মানে আবার একটা মানে এরকম প্রতি বিপ্লবের অপেক্ষা করতে হবে, এবং তারপর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বা আওয়ামী লীগের মতো কোনো মানে আপনারা যাকে বলছেন অদক্ষিণপন্থী দল, সেকুলার দল ক্ষমতায় আসবে, আবার আপনাদের ভাষায় দক্ষিণপন্থীরা সেই ক্ষমতা দখল করবে, আপনাদের বোতলবন্দি করবে। ব্যাপারটা এমনই চলতে থাকবে বাংলাদেশের রাজনীতিতে। দেখেন, এখানে যে শক্তি আজকে বাংলাদেশে ক্ষমতা দখল করেছে তারা কোনো গণতান্ত্রিক শক্তি নয়, তারা কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের চেতনার প্রগতিশীল শক্তি তারা নয়, এবং এই ধরনের একটি বর্বর অপশক্তির সাথে কোনো অবস্থাতেই কোনো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সহাবস্থান টিকতে পারে না। এবং স্বাধীনতার 50 বছর পরেও আমরা এই কদর্য চেহারা বাংলাদেশের এই কদর্য চেহারা আমরা দেখেছি আমরা। এবং আমি মনে করি এখানে মুক্তিযুদ্ধ চেতনা যারা বিশ্বাসী, যারা বাংলাদেশের অগ্রগতি প্রগতির পক্ষে, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে রাজনৈতিকভাবে আপনার প্রতিহত না করা পর্যন্ত, তাদেরকে পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশের মানুষের স্থায়ী শান্তি, স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মানে প্রথম আলোতে ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটা আপনি দেখেছেন কিনা জানি না, সেখানেও প্রথম আলো এই কথাটা বলেছে, তাদের যে বয়ানটা তারা দীর্ঘ সময় ধরেই প্রচার করে, যে মানে আওয়ামী লীগেরই তো দোষ, কারণ আওয়ামী লীগ কেন বিএনপিকে যথেষ্ট স্পেস দিল না একটা, এবং সে কারণে মানে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে একটা মধ্যপন্থী বিরোধী দলকে যথেষ্ট স্পেস না দিলে কি পরিণতি হবে সেটা আমরা বারবার আওয়ামী লীগকে বলেছি। তো আপনারাই তো মানে এমন একটা অবস্থা তৈরি করেছেন যে আপনার ভাষায় এখন সেই কদর্য শক্তিকে ছেড়ে দিয়ে আসতে হলো। আমি যদি বলি, মির্জা ফখরুল সাহেবরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে, তাদের সহযোগিতায়, তাদের সরাসরি পৃষ্ঠপোষকতায় এই দক্ষিণপন্থীদের রাজনৈতিক উত্থান হয়েছে। তারা যখন 2001 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারাই তো এই চিহ্নিত রাজাকার মতিউর রহমান নিজামী, কামরুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য করেছিল। এবং আজকে তো আমি মনে করি তারা যদি নিজেদেরকে একটি উদার আপনার মধ্যপন্থী গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল যদি তারা যদি মনে করে, আমি মনে করি তাদের এই অবস্থানটা আজকে স্পষ্ট করা দরকার। এবং তাদেরকে এই দক্ষিণপন্থীদের যে উত্থান যদি মির্জা ফখরুল সাহেবদের যদি ব্যথিত করে, আমি মনে করি তারা রাজনৈতিকভাবে আজকে জাতির এই ক্রান্তি লগ্নে তাদের একটি অবস্থান গ্রহণ করা দরকার। এবং আমরা মনে করি যে বাংলাদেশে গণতন্ত্রকে আপনার ফিরিয়ে আনা, মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত করা, এটার দায়, এটার দায়িত্ব শুধু একমাত্র শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নয়। আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই দক্ষিণপন্থী কিংবা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে যদি আমরা পরাস্ত করতে না পারি, আগামীতে এই মির্জা ফখরুল সাহেবদের দল বিএনপিরাও কিন্তু একইভাবে যে পরিণতি মধ্য দিয়ে আজকে আমরা গেছি, তাদেরকে অচিরেই এই ধরনের পরিণতি তাদের ভোগ করতে হবে। আপনারা কি আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা, মানে বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর গ্রহণ করবে যে রক্তপাতের মধ্য দিয়ে আপনাদের পতন হয়েছে তারপর, এবং বিচারের মুখোমুখি হলে আপনাদের নেতৃবৃন্দ এবং আপনাদের প্রধান নেতা, তারপর আপনারা কি আর কখনো রাজনীতিতে ফিরতে পারবেন? আমরা তো দেশে আছি। তো আমরা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যদি আপনি জনসমর্থন যদি আপনি চিন্তা করেন, আমি বাদ দিলাম 2024, 2018, 2014 নির্বাচন, আপনি যদি 2008 যেটি কেয়ারটেকার সরকারের অধীনে হয়েছে, আপনি যদি 2001 সালের নির্বাচন কিংবা 96, এই তিনটি নির্বাচনের যে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট এবং তার শতকরা হিসাব যদি অন্যান্য রাজনৈতিক দলের সাথে যদি তুলনা করেন, এই তিনটি নির্বাচনে
বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণ ভোটের প্রায় শতকরা 40% ভোট পেয়েছে। আমি ধরে নিলাম আমাদের জনপ্রিয়তা কমেছে, তাও তো আপনার 35% থাকে, 30% থাকে আজকে। এবং বাংলাদেশের তো আজকে আওয়ামী লীগের প্রায় 150 এমপি মন্ত্রী তো কারাগারে রয়েছে, 4 লক্ষ মানুষ তো আওয়ামী লীগের সমর্থক তো কারাগারে রয়েছে, আওয়ামী লীগ তো দেশেই রয়েছে। আজকে আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। এবং আমি মনে করি যে আজকে বাংলাদেশে যদি একটি অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক যদি নির্বাচন যদি হয়, এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করার যদি সুযোগ পায়, তখন বোঝা যাবে যে আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু। কিন্তু নির্বাচনের মাধ্যমে ফেরার তো আপনারা সুযোগ পাচ্ছেন না, সেটা আপনিও বোঝেন নিশ্চয়ই। কিন্তু আমরা শুনছি ভারতে শেখ হাসিনার সঙ্গে আপনাদের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ হচ্ছে সরাসরি, এবং গোয়েন্দা সূত্রের বরাতে আমার দেশ সহ বিভিন্ন পত্রপত্রিকা এখন লিখছে যে আওয়ামী লীগ ভারতে এবং বাংলাদেশে প্রশিক্ষণ দিচ্ছে তার ক্যাডারদেরকে। আপনারা আগস্ট মাসে কি করার পরিকল্পনা করছেন? নির্বাচনের মাধ্যমে তো ফিরতে পারবেন না, তাহলে দেশে কিভাবে ফেরার পরিকল্পনা করছেন আপনারা? দেখেন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ প্রেক্ষিতে ওনার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা অনেকটা ওনার ইচ্ছার বিরুদ্ধে তাকে ভারতে নিয়ে যায়। তিনি সেখানে রয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ হাসিনার সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আওয়ামী লীগের নেতারা রয়েছেন সকলের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। বাংলাদেশেও যারা রয়েছে একেবারে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে যারা রয়েছেন, এবং যে সমস্ত আমাদের নেতাকর্মীরা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সদস্য, যারা কারাগারে আছেন তাদের পরিবারের সদস্য, বঙ্গবন্ধু শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং কোনো বিশেষ বৈঠক কোথাও হয়নি। এবং আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীদেরকে পুনরায় আপনার যে ডেভিল হান্টের মতো একটি বিশেষ আপনার ড্রাইভ দিয়ে গ্রেপ্তার করার জন্য তারা একটি বিশেষ একটি বেসলেস একটি সংবাদ তারা বাংলাদেশের কয়েকটি কাগজে এসেছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নামে প্রশিক্ষণ হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা। এই সংবাদ একই টেক্সট আপনি দেখবেন যে এই সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রিত সরকারের দখল করা মিডিয়াতে প্রকাশ করা হয়েছে এবং এর পরপরই 11 দিনের জন্য তারা বিশেষ অভিযান পরিচালনা করছে এবং প্রতিদিন আওয়ামী লীগের সাধারণ সমর্থক কিংবা আওয়ামী নেতাকর্মীদের পরিবারের সদস্যদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। বিশেষ করে এই সরকার তাদের যে আপনার অপকর্মের জন্য এই সরকার তো কোনো অবস্থাতেই আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নামে তারা যে কাজটি করছে সেটা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নির্বিচারে হত্যা। এবং এই সরকারের বিরুদ্ধে জনরোষ, জনক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারা এই কারণে আতঙ্কিত। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে সংগঠিত হতে না পারে তার কৌশল হিসাবে তারা এই ধরনের একটি সম্পূর্ণ ভিত্তিহীন তথাকথিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র প্রশিক্ষণের সংবাদ পরিবেশন করে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্য বিশেষ অভিযানের মাধ্যমে এই সংবাদ তারা পরিবেশন করেছে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণের সমর্থনে ভালোবাসায় বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই আপনার পুনরায় জনগণের রায়ে বাংলাদেশের জনগণকে সেবা প্রদান করবে এবং বঙ্গবন্ধু শেখ হাসিনা যথাসময়ে বাংলাদেশে তিনি ফিরে যাবেন। এবং যে সমস্ত মামলার কথা আপনি বলছেন, এই মামলা যেমন আমার নিজের বিরুদ্ধে 150 মামলা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 450 মামলা করা হয়েছে এবং মামলার বাদী জানেন না, মামলার আসামি কারা। এবং একই আপনার ঘটনা নিয়ে একাধিক মামলা হয়েছে এবং এই মামলাগুলো নিয়ে তো তাদের নিজেদের মধ্যে তো বিভিন্ন ধরনের আপনার বিভ্রান্তিকর তথ্য তো তারা নিজেরাই দিচ্ছে। আমি মনে করি এই ধরনের রাজনৈতিক মামলাগুলো হয়েছে, এগুলো কোনো অবস্থাতেই যদি সেখানে আইনের শাসন যদি কার্যকর হয় কোনো অবস্থাতেই মামলাগুলো টিকতে পারে না। এবং আমি মনে করি যে যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বিশেষ করে আমাদের যে পুলিশ বাহিনীর সদস্যদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সাধারণ ছাত্রদের যেভাবে হত্যা করা হয়েছে, এই আন্দোলনকে তারা বেগবান করার জন্য, এই আন্দোলনকে সফল করার জন্য তাদের হিন্সম্যান গুপ্তঘাতক দিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, আমি মনে করি যে
কোন এক সময় যদি বাংলাদেশ আওয়ামী লীগ যদি জনগণের ভালোবাসা নিয়ে যদি সরকার গঠন করে, সম্পূর্ণ তদন্তের মধ্য দিয়ে এই ধরনের ঘটনার হত্যাকারীদেরকে বিচার করবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আমাদের যদি কোনো দায় থাকে সেটা আমরা নিজেরও মাথা পেতে গ্রহণ করব। সর্বশেষ প্রশ্ন করতে চাই যে ওই গোয়েন্দা সূত্রের বরাতে যে খবরগুলো প্রকাশিত হচ্ছে তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ সংগঠিত হয়ে উঠেছে, এবং সে কারণেই নিশ্চয়ই বারবার আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানও পরিচালনা করতে হচ্ছে। মানে এমন একটা ছত্রভঙ্গ অবস্থা থেকে দলটা এত দ্রুত সংগঠিত হলো কি করে, যখন নেতাদের একটা বড় অংশ আসলে দেশের বাইরে? দলটিকে কিভাবে আপনারা সংগঠিত করে আনতে পারলেন? দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটি দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। এই বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এনেছে, এবং স্বাধীনতার মহানায়ককে স্বাধীনতার 3 বছর 7 মাসের মাথায় নির্মমভাবে হত্যা করা হয়, এবং বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। এই আওয়ামী লীগের রাজনীতিতে উত্থান পতন এটি নতুন নয়। বাংলাদেশ আওয়ামী লীগ পথ হারিয়েছে, পুনরায় নিজেরা পথ ঠিক করেছে এবং বাঙালি জাতিকে পথ দেখিয়েছে। আমরা মনে করি যে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা ঐক্যবদ্ধ আছে আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে, এবং যখন যে পরিস্থিতিতে আমরা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব, বঙ্গবন্ধু শেখ হাসিনা যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন তারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে তারা পুনরায় আপনার রাস্তায় নেমে বাংলার মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র, ভোটের অধিকার, ভাতের অধিকার পুনরায় তারা প্রতিষ্ঠিত করবে। অনেক ধন্যবাদ বিপ্লব বড়ুয়া আপনাকে এতটা লম্বা সময় দেওয়ার জন্য।